প্রথম যে বাইরে হয়েছে এই নদী দিয়েই মাইকিং করে প্রচার করে গেছে। তারপরে 2 দিন পরে 1 দিন পরে হয়তো গেছি। কোথায় দেখছেন? এটা যে বক্সিগঞ্জ সিনেমা হলে, বক্সিগঞ্জ সিনেমা হলে, ঝংকার হলে। আমার যতটুকু মনে হয় যে জায়গা দেওয়ার মতো জায়গা ছিল, এর চেয়ে বেশি মনে কি কম বলার বাইরে এত মানুষ গেছে। ময়মনসিংহ গীতিকার এক উজ্জ্বল নক্ষত্র খায়রুন সুন্দরী, ইতিহাস, লোককথা ও এক বেদনাময় কিংবদন্তি এই খায়রুন সুন্দরী বাংলাদেশের উত্তরাঞ্চলে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী জনপদ জামালপুরের বক্সিগঞ্জ উপজেলা। এই উপজেলার মেরুচর শুধু একটি নদী ভাঙন কিংবা চরাঞ্চলের সংগ্রামের জন্য নয়, খায়রুন সুন্দরী নামে এক কিংবদন্তির কারণেও মানুষের কাছে বেশ পরিচিত এই মেরুচর। লোকমুখে জানা যায় খায়রুন সুন্দরীর সাথে সর্বপ্রথম ফজলে দেখা হয়েছিল এই দশানী নদীর ঘাটেই। উত্তাল এই যমুনার বুকের মাঝে চিরতরে হারিয়ে যায় খায়রুন সুন্দরী। পরবর্তীতে তার লাশটিও আর খুঁজে পাওয়া যায়নি। আমরা সিনেমায় যেভাবে দেখছি গল্পটা, আপনি তো সিনেমাটা দেখছেন, দেখছি, আর বাস্তবে যেটা শুনছেন, দুইটা কি একই? একই মাঝবাল 4 বার হয়েছে আর কি, একটু এদিক সেদিক হয়েছে আর কি। এটি হলো 31 নং মেরুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলের সাবেক শিক্ষার্থী ছিলেন খায়রুন সুন্দরী। সেই সাথে এই স্কুলের সহকারী শিক্ষক ছিলেন খায়রুন সুন্দরীর বাবা আজগর আলী মাস্টার। স্কুলের মাঠটিতেই হয়তোবা খায়রুন সুন্দরীর বেশিরভাগ সময় কেটেছিল শৈশবের। এখন অবকাঠামোর উন্নয়নের কারণে এই স্কুলের দোতলায় আমরা অবস্থান করছি। খায়রুনের সাথে যে সর্বপ্রথম ফজলে দেখা হয়, ঘাটে খায়রুন পানি নিতে আসে কলসিতে করে, তখন ফজল খায়রুনরে দেখি। এটা কিন্তু এই যে এই ঘাট থেকে, এই দশানের ঘাট থেকেই তাদের সর্বপ্রথম দেখাটা হয়। সিনেমায় যে গল্পগুলো আসছে আর বাস্তবে যে গল্পটা, দুইটা কি একই পড়ায়, একই সেম যা করছে আসলে ইতিহাসটা তাই। এটি হলো খায়রুন সুন্দরীর বাড়ি, অর্থাৎ খায়রুন সুন্দরীর পৈতৃক নিবাস ছিল এটি। কয়েকজনের কাছে শুনলাম এই মাঠে নাকি খায়রুন সুন্দরী তার শৈশবের খেলাধুলা এগুলো নিয়ে করছে, এগুলো শুনছি করছে আর কি, বাপ দাদা এখানেই খেলছে সবসময়, বিকাল সন্ধ্যা পর্যন্ত এখানেই খেলছে। খায়রুনের শৈশবটা কাটছে এই জায়গাটাতেই। হ্যাঁ, এই জায়গায় ওই ফজল নাম যেটা তার স্বামী, ওটা আবার এইদিকে এই রাস্তাটাই এই সরজমি, তখন এটা তো মাটি কাটি উঁচা করাইছে, এই সরজমি দিয়েই এই খায়রুনের যেটা স্বামী সে দেন স্থলে এই রাস্তা দিয়েই ভারতবর্ষে যায় পাতার বিড়ি কিনবে। তামাকের ব্যবসা। আপনি যেটা বলছিলেন এই রাস্তায় ফজল তামাক কিনতে যায়। হ্যাঁ, তার বাড়ির কাছ দিয়ে রাস্তা। প্রিয় বন্ধুরা, আমরা আর এটা তো ছিল নদী, মরা নদী ছিল। নদীর নাম কি ছিল? মরাগাং। কিন্তু এখন তো পুরোটা একদম সরজমির মতো একদম ভরে গেছে। মেরুচরের নামটি শুনলেই মনে পড়ে যায় বাংলার এক কিংবদন্তি ঐতিহাসিক সিনেমা খায়রুন সুন্দরীর কথা। খায়রুন সুন্দরীর সিনেমার যে মেন চরিত্র ছিল তার বাড়ি, অর্থাৎ খায়রুন সুন্দরীর বাড়ি কিন্তু এই বক্সিগঞ্জের মেরুচরে। আমরা যে নদীটির পাশে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে দশানী নদী, আর এই দশানী নদীতেই প্রথম দেখা হয়েছিল ফজলের সাথে খায়রুন সুন্দরীর। আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব খায়রুন সুন্দরীর শৈশব থেকে বেড়ে ওঠা এবং তার জীবনের আত্মকাহিনী। বাংলাদেশের উত্তরাঞ্চলের ব্রহ্মপুত্র নদের তীরবর্তী জনপদ জামালপুরের বক্সিগঞ্জ উপজেলার মেরুচর গ্রাম। আজও এই অঞ্চলের প্রবীণ মানুষদের মুখে ফিরে আসে একটি নাম, খায়রুন সুন্দরী। কেউ বলে তিনি ছিলেন বাস্তবের এক নারী, আবার কেউ বলেন তিনি হলেন লোককাহিনীর এক অমর চরিত্র। ইতিহাস ও লোকবিশ্বাসের এক মিশ্রণই খায়রুন সুন্দরীকে আজও রহস্যময় করে রেখেছেন। মেরুচর নামটি শুনলেই মনে পড়ে যায় খায়রুন সুন্দরীর কথা। মোটরসাইকেল যুগে আমরা সকালবেলায় পৌঁছে গিয়েছিলাম বক্সিগঞ্জের মেরুচর। প্রথমে দেখা পেলাম 31 নং মেরুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। আমরা বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করার চেষ্টা করছি। লোকমুখে যতটুকু জানতে পেরেছিলাম এই স্কুলের সাবেক শিক্ষার্থী ছিলেন খায়রুন সুন্দরী। সেই সাথে এই স্কুলের সহকারী শিক্ষকও ছিলেন খায়রুন সুন্দরীর বাবা আজগর আলী মাস্টার। এই স্কুলের আঙ্গিনা,
পথ ঘাট মাঠ সব কিছু মিলেই শৈশবের বেড়ে ওঠা খায়রুন সুন্দরীর। বর্তমানে এই স্কুলের অবকাঠামোর উন্নতি হওয়ার কারণে আমরা এখন এই স্কুলের দোতলায় অবস্থান করছি। হয়তোবা সেই সময়টাতে এরকম আধুনিক বা অবকাঠামোর কোনো ব্যবস্থা ছিল না। এই মাঠেই হয়তোবা একটা সময়ে খায়রুন সুন্দরী তার শৈশবের খেলাধুলায় মেতেছিলেন। প্রচলিত কাহিনী অনুযায়ী খায়রুন সুন্দরীর জন্ম মেরুচরের একটি সাধারণ পরিবারে। লোকমুখে শোনা যায় ছোটবেলা থেকেই খায়রুন সুন্দরী ছিলেন অত্যন্ত শান্ত ভদ্র পরিশ্রমী এবং অসাধারণ রূপের অধিকারী। তার দীর্ঘ কালো চুল আর সৌন্দর্যের কথা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। একটা সময় খায়রুন সুন্দরীর এই কাহিনী লোক ও সংস্কৃতির পালাগান কিংবা গীত হিসেবে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। পরবর্তীতে 2004 সালে চলচ্চিত্র পরিচালক AK সোহেল খান খায়রুন সুন্দরী নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন এবং নির্মাণের পরবর্তীতেই ব্যাপক জনপ্রিয়তা পায় বাংলাদেশ সহ দেশের বাইরে বিভিন্ন দেশে। প্রথম যে বাইরে হয়েছে হ্যাঁ এই নদী দিয়েই মাইকিং করে প্রচার করে গেছে। হ্যাঁ। তারপরে 2 দিন পরে 1 দিন পরে হয়তো গেছি যে গান কোথায় শুনতে। দেখছেন? এটা যে বক্সিগঞ্জ সিনেমার হলে, বক্সিগঞ্জ সিনেমা হল। জঙ্কার হলে। আমার যতটুক মনে হয় যে জায়গা দেওয়ার মতো জায়গা ছিল না। এর চেয়ে বেশি মনে কি কম বলার বাইরে এত মানুষ এত মানুষ গেছে। আসলে এই গল্পটা তো আপনাদের অন্তরের মধ্যে একদম। অন্তরের মধ্যে মানে এটা বাস্তব দেখলে এই ঘটনাগুলো মনে করেন দেখলে হ্যাঁ। বাস্তব দুইটা হয়তো মিশে যাবে, বাস্তব সবই বাস্তব। সবই বাস্তব, দুইটা হয়তো। অনেকেই বলতেছিল যে খায়রুন সুন্দরী এতটা সুন্দর ছিল হ্যাঁ, সুন্দর। যে উনি ওনার জীবনে এত সুন্দর মানুষ না দেখেন নাই। এত সুন্দর লোক আর কি দেখা জানে। তার চুলগুলো হয়তো ওই যে হেলান্সির ওনার চুলগুলা নাকি শুকানো জন্য শুকানোর বন্যার জন্য সাথে এই করে দিয়ে রাখতে এরকম। মাঘ মাস বা পুষ মাসে শীতের মধ্যে সকালবেলা দিছে ওই পিছন দিয়ে ছাড়ি দিছে, লম্বা চুল তো ফজল আবার ওই দিকে গেছে, ওই দেখছে বুঝছেন, এই দেখি ওই পাগল হয়েছে, ফজল এই দেখি পাগল হয়েছে। এটি হলো খায়রুন সুন্দরীর গ্রামের বাড়ি, অর্থাৎ এই বাড়ি থেকেই শৈশব থেকে বেড়ে উঠেছিলেন খায়রুন সুন্দরী। খায়রুন সুন্দরী পরিবারে সেরকম কেউ এখন আর বেঁচে নেই। ছোট ভাই রফিক গত বছর মারা গিয়েছেন। এখন এই পরিবার অর্থাৎ এই বসতিতে রয়েছে তার ভাতিজা কিংবা ভাস্তি বা পরবর্তী প্রজন্ম যারা রয়েছে তারাই। এই বাড়ি থেকেই বড় হয়ে ওঠা খায়রুন সুন্দরী। খায়রুন সুন্দরীকে নিয়ে কিছু জানতে গেলে তার পরিবারের কিংবা বাড়ির কোনো সদস্য তাকে নিয়ে কোনো ধরনের কথা বলতে রাজি নয়, কারণ এর পেছনে রয়েছে আরেক কাহিনী। আপনার যে মেরুরচর গ্রাম, এই গ্রামের গল্পটা বাংলা ভাষাভাষী যারা সিনেমা প্রেমী বা সিনেমা দেখে সবাই জানে সবাই জানে। হ্যাঁ, যে মেরুরচরে এরকম একটা গল্প, যে গল্পটা সারা দেশ জানে। এটা আসলে আমাদের খুব আনন্দ। যে আপনার গ্রামটাকে সারা দেশ চিনে। হ্যাঁ, সারা দেশে। হ্যাঁ, তাই। ওনাদের বাড়ি একদিকে- ঘরগুলো এখনো আছে এখানে। একদিকে ভালো লাগে, আবার আরেক দিকে দেখা গেছে আপনার কষ্ট লাগে। মানে এমনই কষ্ট লাগে তাকে খুব আঘাত করে তাকে মারা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্রের কাহিনী নির্ভর করুণ এক সিনেমা খায়রুন সুন্দরী, যার উৎপত্তিস্থল জামালপুরের বক্সিগঞ্জ থেকেই। এখনও বক্সিগঞ্জের গ্রামে গঞ্জে গেলে দেখতে পাওয়া যায় স্টার স্টলগুলোতে এখনও তারা টিভিতে খায়রুন সুন্দরী সেই সিনেমাটি দেখে থাকে। বৃদ্ধ বয়স থেকে শুরু করে শৈশবের শিশুরা পর্যন্তও খায়রুন সুন্দরীর সিনেমা দেখে থাকে। অনেকের মতে খায়রুন সুন্দরীর কাহিনী জনপ্রিয়তার মূল কারণ কেবলমাত্র প্রেমের গল্প নয়, বরং এটি গ্রামীণ সমাজের পারিবারিক সম্পর্ক, সন্দেহ, সামাজিক বিচার এবং নারীর অসহায় অবস্থার প্রতিফলন হিসেবেও আখ্যা দিয়েছে। আজও মেরুচরে গেলে অনেক প্রবীণ মানুষ খায়রুন সুন্দরীর গল্প শোনায়, কারণ এই গল্পের মাঝে রয়েছে তাদের সংস্কৃতি, তাদের ইতিহাস, তাদের অতীত কাহিনী। আমরা সিনেমায় যেভাবে দেখছি গল্পটা, আপনি তো সিনেমাটা দেখছেন, হ্যাঁ দেখছি। আর বাস্তবে যেটা শুনছেন, হ্যাঁ, দুইটা কি একই? একই মাঝে মাঝে সারবার হয়েছে আর কি, একটু এদিক সেদিক। একটু এদিক সেদিক হয়েছে আর কি। আচ্ছা, মূলত হচ্ছে ফজলের সাথে খায়রুন সুন্দরীর পরিচয়টা কিভাবে হয়েছে, আপনারা কিভাবে এটা জানেন? পরে পরিচয় কীভাবে হয়েছে শুনবে? জি। এটা যখন ওই যে ব্যবসা করে, ফজলের ব্যবসা করে বক্সিগঞ্জ তামাকের ব্যবসা। হ্যাঁ, তামাকের ব্যবসা করতে করতে আইতে খায়রুন সুন্দরী যে স্কুলে লেখাপড়া করে, যখন লেখাপড়া করলে তখন ওই জায়গা দেখছে,
দিয়ে তোর পছন্দ লাগে গেছে গা যে এই মেয়েটা কার তোমার না ওনারা সমসর নামের একটা মানুষ আছে ওটা জিজ্ঞেস করছে যে এই মেয়েটা কার বলছে যে আজগর মাস্টারের এই উনু দেহা শেখাতে হয় প্রথম দেহা উন্তি জি উন্তনি যায় ওর দাদার সাথে মানে এই ভালোবাসার কথাটা আরম্ভ করলো আর কি যে দাদা আমি অমুক জায়গায় মিরিশ্বর গ্রাম আজগর মাস্টারের মেয়ে আমি অনেক সুন্দর মেয়ে দিয়ে আইছি এদিকে আমার বিয়ে করাই দেওয়া লাগবে ফজল তো পারিবারিকভাবে ধনী মানুষ। হ্যাঁ ধনী মানুষ ছিল তো ওর দাদা তো ঘটক পাঠাইয়া দেয় যা আমার নাতিনি যা চাই তাই দিব এই যে তোর ঘটক পাঠাই দিল ঘটক সাপাইছি ঘটকের নাম কি আছে ওটা তো বলতে পারবো না ঘটক পাঠাই দিলে ঘটকের বাড়িতে কথাবার্তা শুরু হইল শুরু হইলে এবার তখন আর কি ফজলও তখন মনে হলো যে নামি কামি মানুষের ছেলে বিয়েটাই ভালো হয় তখন আর কি শিকার হইল জুনতনে মানে বিয়ে শাদি হয়ে গেলে পরে কিছুদিন পরে যাই হোক বিটে পোলা হয়েছে পোলা হওয়ার পরে তখন মানুষের দরকার পাতার ব্যবসা তখন বলছে যে খাইরন তুমি বাড়িতে যাও আমার ভাই যে অভিক বাড়িতে বসা ওকে নিয়ে আসো আমার দরকার তখন অভিকে নিয়ে যায় নিয়ে জানির পরে অভিজ্ঞ পাতার ব্যবসা করে মানে পাতা বিড়ি টিড়ি বানায় পাতা নিয়ে আসে জামালপুর থেকে উন্দনে আইনি ব্যবসা করে ব্যবসা করতে 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 কিছুদিন পরে কিছু টাকা পয়সা লোক সামলাইতে পারলো না সামলাবার পায় তোর ওই টাকাটা চুরি করে নিয়ে বাড়িতে আসি বললো রফিক তখন খায়রন ফজল বোনা হলো যে আমার টাকা কি এলি কেসে তো দিয়ে তুগুলো টাকা নিয়ে গেছে 13,000 টাকা তখন আর আমলে 13,000 আর কি ওই সময় 13,000 টাকা অনেক টাকা। অনেক টাকা তখন টাকাটা নিয়ে গেলে পরে তখন আবার ফজলে খায়রনে বলতেছে যে তোমার ভাই তোমার টাকা চুরি নিয়ে গেছে বহুত টাকা নিয়ে গেছে তখন তুমি যাও তোমার বাপের বাড়ি যাও যাইয়ে টাকা নিয়ে আসো জায়গা জমি না এই ফেলেছি জমি টাকা নি ওই আপনার বিনারচর তারপর ওই বছর এসব জায়গাতে জমি রাখলো টাকা দিতে পারলো না দিয়ে এবারে খায়রনের খুব জ্বালা যন্ত্রণা শুরু হইল হওয়ার পরে যখন খায়রন দুইটা পোলা নিয়ে বাড়িতে পাঠাইয়ে দিল বাপ মায়ের বাড়িতে পাঠাই দিল দেওয়ার পরে বললো টাকা নিয়ে টাকা তো দেয় না এরা দেখো টাকা নিয়ে আইনি আমরা টাকা নিয়ে আইনি এইসব কথাবার্তা হইতাছে তো মানে কিছুদিন পরে আবার আমার গ্রামের মান্নান অগরণ দোকান আছিল দেওয়ানগঞ্জ দোকান আছিল যে মান্নানের সাথে পরবর্তীতে এই সূত্র ধরে এটা তো ফাউ কথা বের করছে যাই হোক মান্নানের কথাটা তো পুরোটাই বানোয়াট। হ্যাঁ বানোয়াট মান্নান যখন গেছে যে তখন ফজল কইছে ভাই আপনি যখন ইনো আইসেন বাড়িতে যাবেন না ওলা বাড়ি যাবো গা আমি এক প্যাকেট বিস্কুট কিনে নিয়ে যাই বিস্কুটটা নিয়ে যাই রফিকের হাতে দিও রফিকে আমার দোকানে বহুত বিস্কুট খাইছে এই যে তখন এক প্যাকেট বিস্কুট দেয় বিস্কুট নিয়ে যাই রফিকে ডাক দিয়ে দিছে রফিক আমি যে ফজলের বিস্কুট দিছে তোর নাকি রফিক মনে হলো যে আমার নাকি বিস্কুট দিছে আমি খাবো ভাইংডে করে থুয়ে তখন ভাইংডে দিছে বিস্কিটটা ভাগ্নে করে দিছে দেওয়ার পরে ভাইংডে দুইটা ওই বিস্কুট খায় মারা যায় তার মানে ওইখানে বিষ ছিল বিষ মিশিয়ে দিছিল ভাগনা দুইটা মারা যায় হারুন আর খারুল আর হারুন এই দুই ভাই মারলো দুই ভাই মারা গেছে। ওদের বয়স কেমন ছিল? ছোট ছোট আর কি বিস্কুট খায় বলেন না এই যে পোলাবান বিস্কুট খাওয়া করে খবর দিছে যা কি যাও ছেলে দুইটা যে তুমি বিস্কুট দিছে ছেলে দুইটা যে মারা গেল তখন আয়া মারি দিল যে যাই হোক বিস্কুট খায় মরছে না কীভাবে মরছে ওটা আল্লাহ মাহবুদেই জানে তখন গা কামলে ই করছে খায়রন নিকাল গা জানির পরে প্রতিশোধ নেব আর কি কীভাবে প্রতিশোধ নেয় ওর মনের ভিতরে হ্যাঁ রাগ খায়রন নিজে জ্বালা যন্ত্রণা শুরু নিল নেওয়ার পরে একদিনে খায়রনের ভাই আলারুদ্দি আসিল আলারুদ্দি করলো যে পুনাইতে যাইস কতদিন ধরে গেছে দেখে গা ছেলে দুটা মারা গেল তখন আলারুদ্দিন যায় আলারুদ্দিনের শরীরে কিন্তু চুলকানি ধরছিল উনুনে চুলকানি
চুলকাইতেছে তখন ফজল আইসি কয় ভাই আপনার কী হয়েছে, যে আমার যে চুলকানি ধরছে, যে আমার কাছে ওষুধ আছে যাবার সময় নিয়ে যায়, তখন বিষ দেয়, আলোর বিষ দেয়, এক শিশি বিষ দিল, দেওয়ার পরে এই বিষটা নিয়ে দেয়, আপনি সকালবেলা উঠবেন, উঠি গাও গোসল করিয়ে সকালে ভিজে কাপড়েই ওষুধটা খাবেন। তো আইনি তাই খাইছে। সকালবেলা রফিকে কইছে যে হালের গরু আর নিয়ে আহিস, আমি নাঙ্গল নিয়ে গেলাম নদীর পাড়ো। এই যে নদীর পাড়া যায় তোর কী করছে, ওই বিষটা খাইছে, খাওয়ার পরেই তো আর বাঁচে না আল্লাহরদি সিগারেট হয়েছে, আল্লাহরদি মরবে, মহিলা মানুষ নাই নদীর পাড়া। পরে আমার চেনা নামের একটা লোক আছে, ওই যায় দেখে কাফার যেটি বিষ খাইছে, ওরা বাপেরা যায় নিয়ে আহে দেয়, ধরে পাইলে ওরা নিয়ে গেল। দুইটা গরু আছিল, গরু দুইটা তো 29 দিল পোলার নিতে, তাওয়ার বালা হইল না। দেওয়ার পরে এই তো খায়রনের জ্বালা শুরু হইল, এটা এক প্রতিশোধ নিছি। এর খায়রনকে মারতেছে কীভাবে, আইতে দিনে মারে, কোরআন শরীফ পরে কোরআন শরীফ নিজে পাক মারে, আর মারে ইতি তো নয় মারে, অতীত নয় মারে, শেষ করে বেলের দিয়ে ফাড়া শুরু নিল, বেলের দিয়ে শরীর আরসিত আছে, আইসে ওদের লবণ ভরাই দেয়। খায়রন কেমন লাগে, ভালোই লাগে, কোনো অসুবিধা নেই, আপনার ভালো লাগে আমারও ভালো। খায়রুন তো তার স্বামীকে অত্যন্ত ভালো, অতি ভালোবাসছে। এইভাবে জ্বালা যন্ত্রণা শুরু নিল, করতে 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 তখন কীভাবে আর মারে। একদিন খায়রনে কইলো যে খায়রন, আমি যেটা কই তুমি ওটা বলি শিকার যাইতেছ, ভালোই করতেছ, চলো আজকে আমরা কোনো বেড়াবার যাবো, তুই যে নদীর পাড়ো, ফুলছড়ি নদীর পাড়ো যাবো আমরা বেড়াবার যায়, নদী টদী দিয়ে বেড়াই আই বলুন। নদীর মধ্যে নিল নৌকা হাজাইলো, নৌকার মধ্যে একটা কলসি নিল, একটা কলসি নিয়ে ছোড়া যেটা নিচে ওটা দেয় নাই, ছোড়াটা ছাপাই নিছে, তার মানে ওর নিয়ত হচ্ছে ওকে মেরে ফেলবে, মেরিয়ে হেলাম। তখন কাম করছে কি, এই নদীর পাড়ে তোর নিয়ে মেলা দিছে, মেলা দিলে পরে তোর নদীর পাড়ে গেছে, নৌকা চড়ছে, নৌকা চড়িয়ে তো নৌকা ভাসাই দিছে, নদীতে বেড়াইতেছে, কিছু নদীর ভিতরে না যায়, তোর কাছে খায়রন তোমার একটা কথা কবার চাই দেখি, তোমাকে তো বাইরে ফেলাবার চাই, বাইরে ফেলাবেন ফেলান, তাহলে তোমার হাত পা বাঁধা না গেছে, বাঁধেন। তখন হাত পা বাঁধছে, বাঁধি কলসি পায়ের মধ্যে বাঁধছে, কলসির মধ্যে পানি ভরি পায়ের মধ্যে বাঁধছে, বাঁধি যখন গুপ্ত বাগানে গড্ডাই দিবার চাই, দেন আপনার বালা দিয়ে বালা, তখনকে নদীর মধ্যে গড্ডাই দিছে, গড্ডাই দিয়ে থাপড়াই দিয়ে নায়ের বাতা ধরছিল, ওই তখন এই চাপাটি নিয়ে গেছে, চাপাটি দিয়ে কুম মারছে, পড়ে গেছে। তার মানে খুব নির্মম ভাবে তাকে হ্যাঁ, এবং কার সাহেব কি ধরবো কি দিয়ে, তখন নিচে পড়ে গেছে, ডুবে গেছে, ডুবে মারা গেছে। মারা গেছে। এইভাবেই এটা তারা কেস মামলা করলো না, এরা তো টেয়া নিয়ে আইছে। আর কি করবে? আরেকটা প্রশ্ন করতে চাই, বলেন। হচ্ছে আমরা তো সিনেমাতে দেখেছি যে খায়রন সুন্দরী অনেক সুন্দরী ছিল, বিশাল সুন্দরী অনেক আছিল। লম্বা চুল ছিল, চুল এই নাগাইতে আছিল, চুলে পায়ের গোড়া নাগাইতে আছিল, পায়ের ছেড়ছি পড়ায়, এত এই অঞ্চলের সব থেকে সুন্দরী সুন্দরী আছিল, উনি। অনেক সুন্দরী। এটা আমরা সিনেমায় যেভাবে দেখছি, বাস্তবেও সেটা। ভাইগুলো সুন্দর, খায়রনের যে ভাইগুলো আছে, আজকের মাসের খুব সুন্দর আছে, আজকের মাসের আমরা দেখছি, ওর ভাইগুলোও দেখছি, কিন্তু ওটা পরের বাড়ি কাম গাছ, তো ওনার লাভ মেরিজ তোর বাড়ি, আমার পাশাপাশি বাড়ি হইলো কেউ, আমরা অতি যাতায়াত কম করছি। হ্যাঁ, তার মানে কাকা, আমরা সিনেমায় ওনাকে যেরকম সুন্দরটা দেখছি, চুল ছিল লম্বা, হ্যাঁ, বাস্তবেও সেরকমই। হ্যাঁ, এবং আপনারা যেটি বলছিলেন, অত্র অঞ্চলের মধ্যে ওনার থেকে সুন্দরী কেউ ছিল কেউ না। আসিল না, আর এর ধৈর্যশীল মেয়ে আসিল না, অনেক ধৈর্য আছিল, অনেক ধৈর্য ছিল। অন্য ধৈর্য, স্বামী যা করছে তার ওদের মধ্যে শিখের। আপনাদের এই মেরুর চরটা কিন্তু সারা দেশের মানুষ খায়রন সুন্দরীর গ্রাম হিসাবে চিনে। হ্যাঁ, চিনে। আর যদি ঢাকা যায়, ও যে কম যায়, যে খায়রনের বাড়ি, খায়রনের বাড়ি এলাকা। মেরিউর চর। হ্যাঁ, হ্যাঁ, খায়রনের বাড়ি নূল। আপনাদের এই অঞ্চলে যে এত বড় একটা সিনেমা হয়েছে, এত বড় কাহিনী, হ্যাঁ, এটাতে আপনাদের ভালো লাগে হ্যাঁ, ভালো লাগে। এই গল্পটা? এই গল্পটা মনে করেন যে ওই 71-এর পর থেকে এই গল্পটা গান গাইছে, আমার এই গ্রামের লোকেরা গান গাইছে, এই গান দেখছি, শুনছি।
হ্যাঁ এক সময় এই অঞ্চলের মানুষ পালা গান গাইতো। পালা গান গেছে, পালা গান গানটার নাম কি ছিল? এটা হইলো খারিন সুন্দরী। খায়রন সুন্দরী। হ্যাঁ। পরবর্তীতে এই গানের নাম ধরে এই সিনেমাটা হয়েছে। সিনেমাটা হয়েছে। কাকা পরিশেষে একটি বিষয় জানিয়ে রাখি, মেরুচরের কয়েকজন প্রবীণ ব্যক্তির সাথে আমরা কথা বলেছিলাম। তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, তারা বলেছেন সিনেমার সাথে বাস্তবতার কাহিনীর কিছুটা গড়মিল রয়েছে। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো প্রামাণ্যচিত্রে, নতুন কোনো জেলায়। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।